হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের মাইকোলজি প্রথম ক্লাসে অর্থাৎ ছত্রাক বিজ্ঞান। এটা হচ্ছে অনার্স বোটানি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার। ঠিক আছে? মাইকোলজি আমাদের যে মেজর সাবজেক্ট আছে মাইকোলজি, ওইটার প্রথম চ্যাপ্টারের ক্লাস আজকে। তো আজকে হচ্ছে শুভ সূচনা। এর আগে হচ্ছে মাইক্রোবায়োলজি আমরা ক্লাস শেষ করছি। তো আজকে হচ্ছে আমাদের মাইকোলজি ক্লাস দিয়ে স্টার্ট করব। ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টারে এই ৭টা টপিক এখানে আমি দিছি। এই ৭টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। মোটামুটি ৭টা টপিক নিয়ে পড়লেই হয়ে যায়। কারণ হচ্ছে এর ভিতরেই সবকিছু ইনক্লুড করা আছে। তো এখানে ১ম এ যে টপিক আছে মাইকোলজি এর প্রাথমিক আলোচনা করব আমরা। শব্দের উৎপত্তি কিভাবে আসছে, মাইকোলজির ইতিহাস, তারপর ২ টা বিজ্ঞানী এখানে, এই ২ টা বিজ্ঞানী নিয়ে আমরা পড়ব। হ্যাঁ? এরপর হচ্ছে মাইকোলজির পরিধি এবং পরিসর, হ্যাঁ? অর্থনৈতিক গুরুত্ব। টোটাল হচ্ছে ৭ টা টপিক নিয়ে আমরা কি আজকে আলোচনা করব। তো ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি সবকিছু কি ক্লিয়ার হবে। ঠিক আছে? এই আমাদের টপিকগুলো। এটা। ওকে। তো ১ম এ আমরা চলে যাই মাইকোলজির প্রাথমিক আলোচনা আছে বেসিক ডিসকাশন। ঠিক আছে? ১ম এ হচ্ছে মাইকোলজি হলো ছত্রাক, এর গঠন, প্রজনন, শ্রেণীবিন্যাস, রোগতত্ত্ব। এটা আমি একটু কালারিং করি। হাইলাইটার, কলম কই? ওকে। কোথায় আমাদের পড়া ছিল? ওকে, এখানে। এখানে প্রথমত গ্রিক শব্দ মাইকাস অর্থাৎ ছত্রাক, লোগোস অর্থ কি? জ্ঞান, লোগোস অর্থ বিজ্ঞান, অর্থাৎ মাইকোলজি মাইকাস আর লোগোস ২ টা যুক্ত হয়ে কি হইছে? মাইকোলজি আমাদের। আর অধ্যয়নের বিষয়বস্তু হচ্ছে ছত্রাকের দেহ গঠন, হ্যাঁ? মাইকোলজি আমরা ছত্রাক বিজ্ঞান নিয়ে কি পড়বো? হ্যাঁ? শ্রেণীবিন্যাস, নামকরণ, তারপরে হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্বের ভূমিকা, শিল্প, খাদ্য, চিকিৎসার ব্যবহার, পরিবেশে ছত্রাকের অবদান, অর্থাৎ হচ্ছে এগুলো হচ্ছে শব্দের উৎপত্তি। ঠিক আছে? এরপর আমরা চলে যাব হচ্ছে মাইকোলজির যে ইতিহাস সেটা নিয়ে। ওকে। আমরা হচ্ছে মাইকোলজির ইতিহাসে চলে যাব। তো ১ম এ হচ্ছে আমি আ এটা আরেকটু ছোট করি। এখানে বাংলাদেশের যে বিজ্ঞানীরা অবদান রাখে মাইকোলজিতে, তাদের নামে একটু শর্টকাট আমি কিছু বলে দিই। সেটা হচ্ছে ধরেন মাইকোলজি যেটা আছে, এটা হচ্ছে বাটলার। ভারতবর্ষের একজন বিজ্ঞানী আছে, সেটা হচ্ছে বাটলার। বাটলার যিনি আছেন, উনিকে হচ্ছে ভারতবর্ষের ছত্রাক তত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে ছত্রাক তত্ত্বের জনক তো আমরা সবাই জানি পিয়ার অ্যান্টোনিও মাইকেলি। যার নাম হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে। ঠিক আছে? এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আ যেটা আছে সেটা হচ্ছে আ মাইকোলজি শব্দের অর্থ আমরা সবাই জানি মাশরুম সম্পর্কে জ্ঞান। যেটাকে আমরা কি বলি? ওই উম মাশরুম হচ্ছে স্লাইম মোল্ড আছে না? স্লাইম মোল্ড হচ্ছে কি বলতে বোঝায়? মাশরুম তো আমরা সবাই চিনি। এক কথা মনে রাখবেন মাইকোলজি শব্দের অর্থে মাশরুম সম্পর্কে এটা জ্ঞান। আর একটা এই অধ্যায়ে হচ্ছে একটা বিষাক্ত মাশরুম আছে সেটা হচ্ছে আমানিতা ফ্যালওয়েটস নাকি একটা আছে এই। আর বক্ষণযোগ্য কিছু মানে ২ টা মাশরুম আছে সেটা এগারিকাস আরটা হচ্ছে লেন্টিনাস, এরকম কিছু নাম আছে। তো এগুলো আর কিছু ১ মার্কের জন্য আসতে পারে। আর ছত্রাক বিজ্ঞান নিয়ে বাংলাদেশের যে বিজ্ঞানীরা মানে ছত্রাকবিদ আছে, হ্যাঁ? তারা উনারা হচ্ছে যে বইগুলা লিখছে ওইগুলো আমি সংক্ষেপে একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে ধরেন ওয়েট একজন আছে, তিনি হচ্ছে কিউএ আহমেদ। উনি ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আছে ডিইউ, হ্যাঁ? ডিইউ ওটার কি? অধ্যাপনা করার সময় ফানজাই অব ইস্ট বেঙ্গল পুস্তিকার ছত্রাকের তালিকা প্রকাশ করেন। এরপরে আরেকজন আছে তিনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির। আর ইউ রাজশাহী ইউনিভার্সিটির ওনার নাম হচ্ছে ইবনে গোলাম সামাদ। ঠিক আছে? উনি হচ্ছে একই সাথে হচ্ছে বোটানিস্ট এবং ভাইরাস বিজ্ঞানী। ঠিক আছে? তো উনি উদ্ভিদ রোগতত্ত্ব নামে একটি পুস্তক প্রকাশ করেন। এই আরেকটা বিজ্ঞানী আছে তিনি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? উনার নাম হচ্ছে জামান। কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে যেটা আছে কৃষি, এগ্রিকালচারাল এগ্রি। ঠিক আছে? উনি হচ্ছে আ ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি ছত্রাকতত্ত্ব এবং উদ্ভিদ রোগতত্ত্বে অনেক গ্রন্থ প্রকাশ করেন। ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি আমাদের আ আবিষ্কারের যে বিজ্ঞানীগুলা ছিল আ সেটা। এরপর হচ্ছে যে ২ টা বিজ্ঞানী আছে মাইকেলজের ইতিহাস।
পিয়ার অ্যান্টনি মাইকেলি উনি হচ্ছে ইতালিয়ান উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদবিদ, যিনি আধুনিক মাইকোলজির জনক এবং তিনি ১৭২৯ সালে বিখ্যাত গ্রন্থ নোভা প্লান্টেরাম জেনেরা প্রকাশ করেন, যেখানে প্রায় ১৯০০ প্লাস প্রজাতির উদ্ভিদ ও ছত্রাকের বর্ণনা দেন। ঠিক আছে? তিনি ১ম দেখান যে ছত্রাক স্পোর অঙ্কুরোদ্গম, এই অঙ্কুরোদ্গম কিভাবে দেখতে পান? একটা হচ্ছে তরমুজ আছে না? হ্যাঁ? তরমুজ ওই যে মানে আমরা যে সময় নতুন একটা তরমুজ কাটি, হ্যাঁ? এর উপরে আরকি বিভিন্ন ছত্রাকের স্পোর আলাদাভাবে ছড়িয়ে থাকে। তো উনি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কি করছেন? ওইখানে দেখেন। এরপরে ওইখান থেকেই আরকি এদের নতুন যে ছত্রাক আছে, ওইখান থেকে আরকি নতুন ছত্রাক সৃষ্টি হয়েছে। এই বহু নতুন ছত্রাক প্রজাতির শ্রেণীবিন্যাস করেন। তার গবেষণা মাইকোলজির স্বাধীন শাখা হিসেবে প্রতিষ্ঠিত। এই আর একটা কথা হচ্ছে তিনি আরকি এটা যে সময় আবিষ্কার করেন, হ্যাঁ? এই মাইকোলজির যেই অ ই আরকি যেই কি বলে ওটাকে? স্পটটা দেখতে পান আরকি। ওই সময় আরকি তেমন একটা ভ্যালু দেয় নাই। তাও তিনি আরকি এটি সব ছত্রাকের যে বিবরণ আছে, সবকিছু সহ নোভা প্ল্যান্টারাম যে এখানে গ্রন্থটা আছে, এখানে প্রকাশ করেন আরকি। ঠিক আছে? এই জায়গায় এটা প্রকাশ করেন। এক কথা। তারপরে হচ্ছে তার গবেষণা মাইকোলজির স্বাধীন শাখার প্রতিষ্ঠা করে এবং সার কথা মাইকেলি পরীক্ষামূলক প্রমাণ করেন। স্পোর দ্বারা জন্মে এবং আধুনিক মাইকোলজির ভিত্তি স্থাপন করেন। মানে মাইকোলজির যে স্পোর আছে, স্পোর থেকে নতুন স্পোর সৃষ্টি হয়। এটাই আরকি। এই এটা ছিল আ পিয়ার অ্যান্টোনিও মাইকেলি। এরপর আমরা চলে যাব হচ্ছে হেনরিস অ্যান্টন ডিবারি। তো এই বিজ্ঞানী হচ্ছে ফাদার অফ প্লান্ট প্যাথোলজি। হ্যাঁ? মানে হচ্ছে উদ্ভিদ রোগ বিজ্ঞানের জনক। ঠিক আছে? উনাকে বলা হয় উদ্ভিদ রোগ বিজ্ঞানের জনক। রাইট? এই উনি। এরপর হচ্ছে উনি হচ্ছে কি করে ১৮০০ কত আনুমানিক কত যেন ৪০ সালে, হ্যাঁ, ১৮৪০ সালে আয়ারল্যান্ডে গোল আলু আছে না? ওটা ব্লাইট রোগের অনেক একটা মহামারী রোগ ওই সময় ধারণ করছে, বুঝছেন? তো ওই সময় হচ্ছে কি এটার জন্য অনেক লক্ষ, লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গেছে। এরপর হচ্ছে অনেক মানুষ হচ্ছে আমেরিকা চলে যায়। মানে ১.৫ মিলিয়নের বেশি এরকম একটা ইয়া আছে বইয়ের ভিতরে। তো মানুষ চলে যায়। তো উনি ওই সময় কি করে বাড়ি ওই এই বিজ্ঞানীটা। তো উনি হচ্ছে ওই সময় হচ্ছে ফাইটোপথোরা আছে না? সামনে আমরা পড়বো ফাইটোপথোরা ইনফেকশনে নামক ছত্রাক, হ্যাঁ? গোল আলুর যে ব্লাইট রোগ এটার মূল কারণ। এটা আরকি উনি ওই সময় কি বার করেন। হ্যাঁ? ওই সময় হচ্ছে বার করেন। এরপর হচ্ছে ১৮৫৩ সালে জীবাণু গঠিত রোগতত্ত্ব যেটা আছে দ্য থিওরি অফ ডিজিজ ওটার সপক্ষে এটা কি প্রমাণ দেন। এরপর হচ্ছে তিনি আরো কিছু অবদান রেখেছেন। সেটা হচ্ছে রাস্ট আছে না? আমরা সামনে গেলে পড়তে পারবো। রাস্ট এবং স্মার্ট রোগ সংশ্লিষ্ট ছত্রাকের জীবনচক্র আছে না? জীবনচক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে বর্ণনা দেন। এরপর হচ্ছে নিশ্চিত প্রমাণ করেন যে ছত্রাক এসব রোগের কারণ। তো এই আবার আরেকটা আছে হচ্ছে গাজর ও সবজির পচন সৃষ্টিকারী হচ্ছে স্ক্লেরোসিনিয়া নামক ছত্রাক নিয়ে গবেষণা করেন। এগুলো নিয়ে গবেষণা করেন। তার মধ্যে আরো কিছু আছে মনে হয় তিনি দেখেন যে আরো আক্রমণের সময় ছত্রাক থেকে যে নিঃসৃত যে পদার্থ আছে, হ্যাঁ? অংশ ছড়িয়ে থাকে, ওটা অংশগুলো দেয়ালে ভেঙে ফেলে এরপর পরবর্তীতে ওটা কি পচনের সৃষ্টি করে। তো এখানে ওইগুলাই মোটামুটি বলা আছে ছত্রাক, তিনি ছত্রাক ও হোস্ট, হ্যাঁ? আ উদ্ভিদের সম্পর্কে বিশ্লেষণ করে আধুনিক উদ্ভিদ রোগতত্ত্বের ভিত্তি গড়ান। এবার গবেষণা করে পাকসিনিক গ্রামেনি যেটা হচ্ছে গমের, হ্যাঁ? যেমন চক্র, তারপর হচ্ছে আ সংক্রমণ প্রক্রিয়া ২ হোস্ট, জীবনযাপন হেটেরোসিয়াস নেচার প্রমাণ করেন। তারপর সিম্বায়োসিস প্রবর্তন করেন, লাইকেনকে ব্যাখ্যা করেন এবং অ্যালগি ও ফানজের সহবাস হিসেবে আরকি। তিনি দেখান আ কিভাবে উদ্ভিদের কোষে প্রবেশ করে, খাদ্য গ্রহণ করে এবং রোগ সৃষ্টি করে। এক কথা হচ্ছে ডি বারি ছত্রাকবিদ্যা, উদ্ভিদ রোগতত্ত্ব সহাবস্থান সম্পর্কে প্রতিষ্ঠা করেন। তো এটা ছিল ওনার অবদান এই ডি বারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে মাইক্রোবায়োলজির যে পরিধি বা পরিসর আছে সেখানে চলে যাব আমরা। তো বায়োলজি আমরা মনে রাখতে পারি হচ্ছে ছত্রাক বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? ছত্রাক বিজ্ঞান বলতে আমরা জানি হচ্ছে বায়োলজির যে শাখায় ছত্রাকের কি আবাস, হ্যাঁ? তারপর হচ্ছে দৈহিক গঠন, অর্থনৈতিক গুরুত্ব, আবিষ্কার হতে পারে, জনন বিস্তার বা অন্যান্য যে জীবগুলা আছে, হ্যাঁ? অর্থাৎ যেগুলো হচ্ছে এক কথা মনে রাখবেন পরিবেশের সাথে সম্পর্কিত। ঠিক আছে?
আ আমি একটু হাইলাইট করে দিই, তারপর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, পরিবেশের সাথে এক কথা হচ্ছে কি সম্পর্কিত। তো ওইগুলো হচ্ছে ছত্রাক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। এটাই আরকি কি ছত্রাক বিজ্ঞান। আর এখানে হচ্ছে ছত্রাকের জীবনের যে পরিধিগুলা আছে, ঠিক আছে? পরিধিগুলোর ভিতরে হচ্ছে উদ্ভিদের যে উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে, মানুষের সৃষ্টি করতে পারে, খাদ্য পুষ্টিতে এই সৃষ্টি করতে পারে। মোটামুটি এগুলো হচ্ছে সৃষ্টি করতে পারে, ঠিক আছে? এই এখানে মোটামুটি এগুলো দেওয়া আছে। এই ১ম হচ্ছে ছত্রাকের যে শ্রেণী-বিন্যাসের নামকরণ। আমি ধরলাম উদ্ভিদের যে রোগ সৃষ্টি করে এদিন এটা। এখানে উদ্ভিদের যে রোগ সৃষ্টি করে, এটা হচ্ছে কিরকম? সেটা যদি বলি তাহলে হচ্ছে আ গাছের কি আছে? বিভিন্ন দাগ উৎপন্ন করে। যদি একটা গাছের যদি ক্ষতি করে তাহলে দাগ, দাগটা কিভাবে উৎপন্ন করে? যেমন হচ্ছে আমাদের আ ধান আছে, গম আছে, তারপর হচ্ছে আলু আছে, পাট আছে, ভুট্টা আছে, যব আছে। আ মানে অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন যেই রোগগুলা সৃষ্টি করে যেমন কি মরিচা সৃষ্টি করে না, যেমন ভুসা, ধমসা, উইল, তারপরে মূলের কি একটা পচন থাকে, একটা গাছ থাকবে, হ্যাঁ? গাছের যে আমি যদি দেখাই, ওয়েট, ধরলাম এখানে হচ্ছে গাছ। উম কি যেন? এই এই ধরলাম একটা গাছ। এই গাছের যে কাণ্ড থাকে, যাই হোক, এখানে কি মূল থাকে না? এই মূলের পচন ঘটায়, ঠিক আছে? এই মূলের পচন, তারপর হচ্ছে আঠা জড়া, পাতা পচন, যদি কিছু পাতা থাকে, ওই পাতা পচন দেখা যায়। এ রোগ সৃষ্টি করে আরকি। মোটামুটি হচ্ছে এটার যে পরিধি, উদ্ভিদের যে পরিধি, এখানে আরকি এই রোগগুলা এটা সৃষ্টি করে। এরপরে ধরেন মানুষের রোগ সৃষ্টি করে। মানুষের রোগ কি সৃষ্টি করতে পারে? এখানে ওটা দেই নাই। আমি এটা সংক্ষেপে বলে দিই তাহলে। মানুষের হচ্ছে বিভিন্ন ধরনের চুলে খুশকি আছে না? হ্যাঁ? চুলে খুশকি, তারপর হচ্ছে মুখ এবং গলায় বিভিন্ন আক্রমণ করতে পারে। এরপর হচ্ছে অ্যা থার্স নামে একটা নামক রোগের সৃষ্টি করতে পারে। এই আরকি। তারপর খাদ্য এবং পুষ্টিতে, ঠিক আছে? মানুষের যে খাদ্য এবং পুষ্টি, ওই পুষ্টিতে হচ্ছে এই ছত্রাকের যেই পরিধিটা ছড়াইতে পারে, হ্যাঁ? ওটা ধরেন এগারিকাসের বিভিন্ন প্রজাতির সুস্বাদু খাবার হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে খাদ্য উপযোগী ছত্রাকের যে মাশরুম আছে, ওইটাও থাকে। তারপর ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমিষ সমৃদ্ধ ইস্ট, কেক খাদ্য এগুলো আরকি এটার পরিসরের ভিতরে পড়ে। আরো কি হতে পারে? ধরেন হচ্ছে আর কি হতে পারে? আ শিল্পক্ষেত্রে এই যে এখানে আমি বলে দিই শিল্পক্ষেত্রে কিভাবে যেটা টার্মিন ফার্মেন্টেশন অর্থাৎ কাজের। এখানে বিভিন্ন এসিড থাকে যেমন হচ্ছে আ আ সাইট্রিক অ্যাসিড থাকতে পারে, ভিটামিন বি, ভিটামিন ডি, তারপর যে নানা হরমোন থাকতে পারে, অক্সালিক অ্যাসিড থাকতে পারে, আমিষ সমৃদ্ধ কেক, মদ, সবুজ নীল রঙের পনির এগুলো আরকি এই শিল্পক্ষেত্রে এটা থাকতে পারে। ওকে। এরপর হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান যেটা হচ্ছে মাটি, হুম? মৃতজীবী ছত্রাক পচনশীল জৈব বস্তুর যে উপরে জন্মায়, হ্যাঁ? মানে একটা কি মৃতজীবী থাকে ওটা যে একটা জৈব বস্তুর উপর কি জন্মে থাকে গাছের উপরে বা মাটির উপরে, হ্যাঁ? এরকম বা এই বস্তুকে সরল যৌগের মানে পরিণত করে। সব মিশ্রিত হয়ে এটা কি মাটির কি করে? মাটিতে কিছু যদি একটা পচে ওটাকে মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এই আরকি। তারপর হচ্ছে আমাদের যে অণুজীব বিজ্ঞান আছে অর্থাৎ মাইক্রোবায়োলজি ওইখানে ক্ষুদ্র, ক্ষুদ্র অণুজীব ওইখানে পাওয়া যায়। আর গবেষণার কাজে বললামই ছত্রাকের যে দেহ হ্যাপ্লয়েড অবশ্যই আমরা জানি। এখানে কোষবিদ্যা আছে, তারপর হচ্ছে বংশগতি আছে, হ্যাঁ? তারপরে শারীরবিজ্ঞান আছে, অর্গানিক কেমিস্ট্রি এগুলোতে আরকি ব্যাপক গবেষণা আরকি দেখা যায় এটা এই মাইক্রোলজির পরিধি হিসেবে। ওকে। আমরা হচ্ছে তাহলে এটার পরিসর করে ফেললাম। এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা আছে মাইক্রোলজির অর্থনৈতিক গুরুত্ব। এরপরে আমাদের পড়ানো শেষ। ঠিক আছে? এই। তো মাইক্রোলজি হচ্ছে আ অর্থনৈতিক গুরুত্ব। এটার উপকারও আছে আবার অপকারও আছে। ঠিক আছে? ওকে। এটার হচ্ছে একটা উপকারী ভূমিকা আছে, আবার কি অপকারী ভূমিকাও আছে এটার। তো ১ম হচ্ছে এটা খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে কিভাবে করে? খাদ্য উৎপাদন করতে পারে কৃষিক্ষেত্রে পারে, তারপর হচ্ছে আ শিল্পক্ষেত্রেও পারে। তো ১ম হচ্ছে আমাদের যেটা আছে খাদ্য উৎপাদনে এখানে ধরেন হচ্ছে মাশরুম, তারপরে ইস্ট, রুটি, মদ, বিয়ার এগুলা করতে পারে। তো এটা যদি আমি বলি আমাদের যে এগারিকাস আছে, ঠিক আছে? এগারিকাসের যে বিভিন্ন প্রজাতির সুস্বাদু খাবার হিসেবে ব্যবহৃত হয়, যেটা আমি একটু আগে বলছিলাম। তারপর হচ্ছে খাদ্য উপযোগী ছত্রাক যেটা হচ্ছে মাশরুম, হ্যাঁ? মাশরুম যেটা ওটা হচ্ছে ২০০ প্রজাতির মাশরুম এই পর্যন্ত শনাক্ত করা হয়েছে। এটা মনে রাখবেন। আর ডায়াবেটিস রোগে তাও মাশরুম ব্যবহৃত হয়। অর্থাৎ মাশরুম পণ্য হিসেবে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে আমিষ সমৃদ্ধ যেমন ইস্ট থাকে, কেক থাকে। ওখানে খাদ্য হিসেবে এগুলো ব্যবহার হয়।
পৃথিবীর প্রায় সর্বত্র সবজির চাষ করা হয় এই মাশরুম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এটা খাদ্য হিসেবে। এরপরে বলতে পারেন হচ্ছে আরো কি হিসেবে ব্যবহৃত, এটা হচ্ছে শিল্প আছে না আমাদের যে শিল্প ক্ষেত্রে, ওই শিল্প ক্ষেত্রে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব এটা রাখতে পারে। তো কিভাবে রাখতে পারে? কারণ বিভিন্ন ধরনের অক্সালিক অ্যাসিড থাকে, সাইট্রিক, গ্লুকোনিক, নিউমেরিক বিভিন্ন অ্যাসিড থাকে। তারপরে অ্যাসপারজিলাস বা পেনিসিলামে বিভিন্ন হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন বি, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, হরমোন থাকে। তারপরে মদ তৈরিতে, হ্যাঁ? যেটা ফার্মেন্টেশন গাজন পদ্ধতিতে। তারপরে হচ্ছে আমিষ সংশ্লেষণে থাকতে পারে, পনির, শিল্পে বিভিন্ন ছত্রাক আরকি ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপর হচ্ছে কি আমাদের ঔষধ শিল্পে ব্যবহৃত হতে পারে। ঔষধ শিল্পে কিভাবে? সেটা হচ্ছে ধরেন ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের কি ক্ষতিকর ধ্বংস করার জন্য বিভিন্ন আ ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহৃত হয়। যেমন ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে পেনিসিলিন চিকিৎসায় ব্যবহৃত হয়। আ এগুলো আরকি মনে রাখবেন। এরপর হচ্ছে ধরেন আর কি হতে পারে? কৃষিক্ষেত্রে মাটিতে যে সার দিই আমরা, সার দিই না? ওই সারের যে স্বল্পতা আছে ওটা পূরণের জন্য বিভিন্ন আরকি দ্রব্য পচিয়ে মাটির সাথে মিশায়া উর্বরতাকে মাটির যে শক্তি উর্বরতাকে বৃদ্ধি করি। যেমন মিউকর হতে পারে, রাইজোপাস হতে পারে, পেনিসিলিয়াম হতে পারে, অ্যাসকাবোলাস এগুলো আরকি। ঠিক আছে? তো এগুলো আরকি আ কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এগুলো গেল মোটামুটি আমাদের যেই আ উপকারী দিকগুলা আছে। তো আমরা হচ্ছে এখন আলোচনা করব অপকারী যে দিক। অপকারী বই। উপকারী উদ্ভিদের রোগ যেমন পাকসিনিক গ্রামিনিস এটা গমের মরিচা সৃষ্টি করে। যেমন হচ্ছে তারপর হচ্ছে এই ইরাপসি গ্রামানিস এটা পাউডার মিলডিউ। ওয়েট। নীলটা দিলে তো ভালো দেখা যায়। তো ছত্রাকের যে অপকারী ভূমিকা আছে, ধরেন হচ্ছে মানবদেহে যে রোগ ছড়ায়, এই যে উদ্ভিদের রোগ যদি বলি যেমন বললামই তো ধান, গম, ভুট্টা ওগুলা মরিচায় সৃষ্টি করে বিভিন্ন রোগ। আর মানুষের তো বললামই অনেক ক্যান্ডিডা albicans তারপর হচ্ছে মানুষের কি রোগ দেখে? চর্মরোগ দেখা দেয়। তারপর হচ্ছে কি চুলে খুশকি এগুলো আরকি দেখা যায়, হ্যাঁ? থার্স এরপর হচ্ছে পশু-পাখির এগুলো দেখা যেতে পারে। পশু-পাখির বলে aspergillus যে পশু-পাখির যে দেহ আছে ওইখানে হচ্ছে অ্যাসপারজিলাসের সাহায্যে অ্যাসপারজিওলোসিস, হ্যাঁ? রোগ সৃষ্টি করে। এরপর হচ্ছে মাছেরও সৃষ্টি করতে পারে। যেমন মাছের রোগ কিভাবে সৃষ্টি করে বলেন তো? আমরা যে সেপ্রোলেগনিয়া সামনে পড়বো, ঠিক আছে? সেপ্রোলেগনিয়া হচ্ছে নামক ছত্রাক রুই, তারপর হচ্ছে কাতলা, মৃগেল প্রভৃতি মাছের এগুলা রোগগুলা সৃষ্টি করে থাকে। ঠিক আছে? আর হচ্ছে খাদ্য নষ্ট করে যেমন হচ্ছে মিউকো, রাইজোপাস এগুলো আরকি ছত্রাক খাদ্যকে নষ্ট করে। এরপর হচ্ছে বিষাক্ত পদার্থ Aspergillus fluviasis এরপর হচ্ছে aflatoxin এটা ক্যান্সারের সৃষ্টি করে। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা আছে ধরেন অপকারী ভূমিকা কাঠের পচন। কাঠ আছে না? তো হচ্ছে কাঠের যে পচন আছে, তো কাঠেরও পচনও করে। যেমন হচ্ছে কাঠের পচন করে কোন জানি? ওই বেসিডিওমাইসিটিস, ঠিক আছে? বেসিডিওমাইসিটিস ওইটা। আর ১ম এই আমি বলছিলাম যে বিষাক্ত একটা মাশরুম আছে ওটার নাম কি বলুন তো? ওটা হচ্ছে আমানিতা। যেটা মাশরুম খাদ্য হিসেবে সমাদৃত হলেও এটা আরকি অত্যন্ত বিষাক্ত। এটা খাইলে মানুষ কি মারা যায়। আর অন্যান্য যে দ্রব্যাদি আছে ওইগুলার ক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি অন্যান্য দ্রব্যাদি সেটা হচ্ছে বর্ষাকালে অ্যাসপারজিলাস আছে না? তো এখানে যে ভেজা কাপড় যে জুতা থাকে, ওটা চামড়ার যে সুটকেস, হ্যাঁ? ইত্যাদির উপর চিতি জন্মায়। বর্ষাকালে ওটা। সো সব মিলিয়ে আমরা কি বলতে পারি কি দিন, দিন যত আমাদের যে গবেষণা আপডেট আসবে, ঠিক আছে? আমরা তত বেশি অনেক জ্ঞান সমৃদ্ধ হব এবং এগুলো কি ভাইরাসের যে অর্থনৈতিক গুরুত্ব আছে বা আ ভাইরাস না, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বলেন বা ছত্রাক বিজ্ঞান বলে ওইগুলো আরকি আমরা কি উপকারী, অপকারী সবকিছুই ভূমিকার তালিকায় রাখতে পারবো। তো এই ছিল আছে আমাদের কাঙ্ক্ষিত সেই ১ম চ্যাপ্টার নিয়ে আলোচনা। জানি না কতটুকু বুঝাতে পারছি। যতটুকু আমার জ্ঞানে ধরছে আমি ততটুকুই বুঝাইছি। তো আশা করি হচ্ছে এই টপিকগুলা পড়লে মোটামুটি ইনশাআল্লাহ টপিকগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি আস্তে, আস্তে অন্য টপিকগুলা বা অন্য চ্যাপ্টারগুলা ক্লাস নিয়ে আসবো। আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড বা অন্য যারা ক্লাস নেয়, অ্যা যারা ক্লাস করতে আগ্রহী তাদেরকে এগুলা শেয়ার করে দিবেন। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে আ আ কি জানো? আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে এখানে কমেন্টে লিখবেন। ঠিক আছে? কমেন্টে যে সমস্যা থাকে ওগুলা লিখবেন। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। বা আমাদের গ্রুপে গিয়ে আপনি আ পোস্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।